আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কথা বলার চেষ্টা করব। এই ডাব্লিউএস কোশ্চেন ডিগ্রি এবং অনার্স লেভেলে গ্রামার সেকশনে এই প্রশ্নটি চলে আসে, ডাব্লিউএস কোশ্চেন। তো আমরা আজকে এখানে নমুনা 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই 4টি প্রশ্নের মাধ্যমে আমরা ধারণা নেব যে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। খুব সহজে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা চলো শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএস কোশ্চেন্স। প্রশ্নে থাকবে ঠিক এরকমভাবে যে ফ্রেম ডাব্লিউএস কোশ্চেন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো থেকে ডাব্লিউএস কোশ্চেন আমাদের তৈরি করতে হবে। তো প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে ইউ কপিড ফ্রম দ্য টেক্সট বুক, অর্থাৎ তুমি পাঠ্য বই থেকে তুমি নকল করেছো। কপিড শব্দের অর্থ হচ্ছে, কপি শব্দের অর্থ হচ্ছে নকল করা, তার পাস্ট ফর্ম এখানে দেওয়া হচ্ছে কপিড, অর্থাৎ তুমি পাঠ্য বই থেকে নকল করলে। এবার বি নম্বর আমার প্রশ্ন দেখতে পাচ্ছি দ্য ডক্টর হ্যাড ফরবিডেন হিম টু স্মোক। ডক্টর মানে চিকিৎসক, তাকে কি করেছেন? নিষেধ করেছেন। নিষেধ করার ইংলিশ হচ্ছে ফরবিডেন, তাকে নিষেধ করেছেন ধূমপান না করতে। টু স্মোক শব্দের অর্থ হচ্ছে ধূমপান। সি নম্বর অপশনে দেখা যাচ্ছে যে আই শ্যাল গেট ম্যারিড দিস মান্থ, অর্থাৎ আমি এই মাসে বিবাহ করব। ডি নম্বরে বলা আছে ইতালি ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল ইন 2006, অর্থাৎ 2006 সালে ইতালি বিশ্বকাপ জয়লাভ করেছিল। তো এরকম নমুনা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো এখানে আমরা 4টে প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এই 4টে প্রশ্নের আমরা অ্যান্সার খুব সহজে অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ডাব্লিউএস কোশ্চেন আমাদের প্রশ্নের উত্তর দিতে গেলে বা প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের একটি কি স্ট্রাকচার পড়তে হবে, অর্থাৎ মূল একটি গঠন আমাদের জানতে হবে, যে মূল গঠনের মাধ্যমে 100%-এর মধ্যে প্রায় 90% ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। তো আমরা ওই প্রশ্নটা দেখার চেষ্টা করি, অর্থাৎ ওই স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি, প্রশ্নের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমি এখানে খুব সহজে লিখে দিয়েছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য। আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, অর্থাৎ আমাদের ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। তারপরে আমরা কি নেব? সাহায্যকারী ভার্ব, যেটাকে আমরা অনেকে বলি হেল্পিং ভার্ব। এই সাহায্যকারী ভার্ব আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, অর্থাৎ প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে আমাদের এই সাহায্যকারী ভার্বগুলো আমাদের নিতে হবে। তারপরে আমরা কি করব? সাবজেক্ট নিব এবং তারপরে কি নেব? আমরা মূল ভার্ব নেব। তারপরে বাদবাকি কোনো এলিমেন্ট থাকলে সেটা বসাবো এবং সর্বশেষে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। তো এইখানে বলে রাখি ডাব্লিউএস ওয়ার্ড আমাদের জানা আছে যে কোনো যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি অর্থে আমরা কি হু ব্যবহার করব। যদি আমরা সময় পেয়ে যাই তাহলে আমাদের হোয়েন নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। যদি কোনো আমরা স্থান অথবা যদি জায়গা পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের হোয়ার নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্নে যদি কোনো কারণ বা কেন বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াই নিয়ে আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে। কিভাবে, কেমন, কত বোঝাতে আমরা হাউ নিয়ে প্রশ্ন উত্তর করবো। এভাবে ডাব্লিউএস ওয়ার্ড ইংলিশে 9টি আছে, আমি সংক্ষেপে জাস্ট এখানে লিখে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমরা এক্ষেত্রে আমরা এগুলো নিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে ব্যক্তি বোঝাতে আমরা হু নেব, সময় বোঝালে আমরা হোয়েন নেব, কোনো স্থান বা জায়গা বোঝাতে আমরা হোয়ার ব্যবহার করব, কোনো কারণ বা কেন অর্থে আমরা হোয়াই ব্যবহার করতে পারি, কিভাবে, কেমন, কত বোঝালে হাউ, কী অর্থে আমরা হোয়াট ব্যবহার করতে পারি, কাকে বোঝাতে আমরা হুম ব্যবহার করতে পারি, কোনটি অর্থে আমরা হুইজ ব্যবহার করতে পারি। তো আমি সবগুলো লিখে দিইনি, অল্প কয়েকটি লিখে দিয়েছি জাস্ট ধারণা নেওয়ার জন্য। তো শুরুতে আমাদের এই ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপরে আমাদের সাহায্যকারী ভার্ব। তো এইখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সাহায্যকারী ভার্ব যদি কোনো বাক্যে বা কোনো প্রশ্নে বা কোনো স্টেটমেন্টে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে তার পরিবর্তে আমাদের ডিড নিতে হবে, আর ভার্বের শেষে যদি এস, ইএস বা আইএস, অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তার পরিবর্তে আমাদের নিতে হবে ডাজ, অর্থাৎ যদি ভার্বের শেষে এস, ইএস, আইএস থাকে তাহলে আমরা নেব কি? ডাজ। আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা নেব কি? ডিড। আর যদি শুধু মূল ভার্ব থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমাদের নিতে হবে কি? ডু নিতে হবে। যেমন প্রথম প্রশ্নটিতে লক্ষ্য করি ইউ কপিড, অর্থাৎ এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটার পরিবর্তে আমাদের সাহায্যকারী ভার্ব ডিড নিতে হবে। দ্বিতীয় নম্বর সেন্টেন্সে আমরা ভার্ব দেখতে পাচ্ছি হ্যাড, তাহলে এখানে আর আমাদের কিছু নেওয়ার দরকার নেই। তৃতীয় নম্বর অর্থাৎ সি নম্বর বাক্যে দেখতে পাচ্ছি আমরা শ্যাল, তাহলে আমরা শ্যাল নিয়ে আমরা কাজ শুরু করব। কিন্তু ডি নম্বরে সাবজেক্ট দেওয়া আছে এখানে ইতালি, ভার্ব দেওয়া আছে কি? অন, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদের এখানে ডিড নিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে বিষয়টা। এখন আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে ইউ কপিড ফ্রম দ্য টেক্সট বুক, অর্থাৎ তুমি পাঠ্য বই থেকে নকল করলে। তাহলে এইখানে আমরা যে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে যাই
তাহলে আমাদের শর্টকাট টেকনিক আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্রম যদি থাকে অর্থাৎ কোনো প্রশ্ন বা কোনো স্টেটমেন্টে যদি ফ্রম পাওয়া যায়, ফ্রম শব্দের অর্থ হচ্ছে থেকে অথবা কি হতে। এই ফ্রমের পরে অবশ্যই কোনো অবজেক্ট থাকতে পারে, কোনো প্লেস থাকতে পারে, প্লেস বলতে কোনো জায়গা বা স্থান থাকতে পারে বা কোনো জিনিস থাকতে পারে। এই ফ্রম থাকলে আমরা কিন্তু হোয়ার দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার দিয়ে প্রশ্ন করব। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করতে যাই, তাহলে আমাদের প্রথমে যে বিষয়টা কাজ করতে হবে, তাহলে আমরা এইখানে প্রথমে আমরা হোয়ার নিতে পারি। তাহলে আমরা এখানে প্রথমে হোয়ার নিলাম। এটা যদি আমরা অ্যান্সার করতে যাই, তাহলে আমরা প্রথমে কী নিব? আমরা হোয়ার নেব। তারপরে আমাদের বলছে যে সাহায্যকারী ভার্ব নিতে হবে। তাহলে এই ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তাহলে সাহায্যকারী ভার্ব আমরা এখানে নেব কি? ডিড। তাহলে হোয়ার ডিড। তারপরে আমাদের সাবজেক্ট নিতে হবে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্ট ইউ পাওয়া যায় তাহলে ইউ এর পরিবর্তে কিন্তু সাবজেক্ট আই বসে। অর্থাৎ যখন আমরা প্রশ্ন করব, প্রশ্নে যদি ইউ পাওয়া যায় তাহলে ইউ পরিবর্তন হয়ে আই ব্যবহার হয়। তাহলে এখানে আই ব্যবহার করব। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী আমরা হোয়ার নিলাম, তারপরে এই ভার্বটা পাস্ট ফর্ম, সেজন্য আমাদের নিতে হবে কি? ডিড। তারপরে সাবজেক্টটা আমরা কি করব? এখানে পরিবর্তন করে আই করব। তো কারণ নিয়মে বলা আছে যে ইউ থাকে তাহলে আই, আর যদি ইউর থাকে তাহলে নিতে হবে কি? মাই, অথবা আওয়ারও নেওয়া যেতে পারে। ইউর পরিবর্তে আই অথবা উই হয়। এটা অর্থ অনুযায়ী, সেন্টেন্সের মিনিং অনুযায়ী এটা নিতে হবে। তাহলে আমরা এখানে ইউ এর জায়গায় কী করলাম? আমরা আই নিলাম। তারপরে আমরা মূল ভার্ব বসাবো। মূল ভার্ব বসালে কপিটা পাস্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম হলে হবে কপি, COPY, কপি। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপরে আমরা প্রিপজিশনে ব্যবহার করবো যে ফ্রম, FROM, ফ্রম। এটা লেখার পর শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো। তখন এই অংশটা, দ্য টেক্সট বুক, এই অংশটা আমরা বাদ দেবো, কারণ এটার পরিবর্তে তো আমরা হোয়ার নিয়েছি। তাহলে আমাদের অ্যান্সার হলো যে হোয়ার ডিড আই কপি ফ্রম, মানে কোথা থেকে আমি নকল করেছিলাম। তাহলে এখানে প্রশ্ন বলছে যে তুমি যে পাঠ্য বই থেকে, টেক্সট বুক থেকে তুমি নকল করেছিলে। তাহলে হোয়ার ডিড আই কপি ফ্রম, আমি কোথা থেকে নকল করেছিলাম? তুমি পাঠ্য বই থেকে নকল করেছিলে। তাহলে এটা প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানলাম, যদি ফ্রম পাওয়া যায় তাহলে ফ্রমের পর অবশ্যই কি কোনো একটা জায়গা থাকবে বা কোনো একটা স্থান থাকতে পারে, প্রশ্নে থাকতে পারে। তাহলে ফ্রম থাকলে শর্টকাট টেকনিক আমরা হোয়ার নেব। তাহলে হোয়ার, এটা WH ওয়ার্ড। তারপরে আমাদের সাহায্যকারী ভার্ব, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব আমাদের নিতে হবে। তো আমাদের মনে রাখতে হবে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে আমাদের কি? ডিড। আর যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের দুইটা ভার্ব নিতে হবে, একটা ডু আর একটা নিতে পারি আমরা, সেটা হচ্ছে ডাজ। অর্থাৎ যদি খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, যদি আমরা ইট পাই তাহলে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এটার পরিবর্তে আমাদের অক্সিলারি ভার্ব কি নিতে হবে? ডু। আর যদি ইটের শেষে যদি আমরা এস পাই, শুধু এস নয়, এস, ইএস অথবা আইএস যদি পাওয়া যায় তাহলে তার পরিবর্তে আমাদের নিতে হবে কি? ডাজ। আর যদি পাস্ট ফর্ম পাওয়া যায়, যে অ্যাড পাওয়া যায়, তাহলে তার পরিবর্তে আমরা কি নেব? ডিড। তাহলে মোটের উপর যে আমরা যেটা শিখলাম, যদি ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমাদের নিতে হবে ডু। আর ভার্বটা যদি পাস্ট ফর্মে পাওয়া যায়, অর্থাৎ অ্যাড যদি পাওয়া যায়, পাস্ট ফর্মে পাওয়া যায়, তাহলে আমাদের নিতে হবে কি? ডিড। আর যদি ভার্বের শেষে, অর্থাৎ মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস পাওয়া যায়, তখন আমাদের নিতে হবে কি? ডাজ। তাহলে সেই অনুযায়ী এখানে আমরা হোয়ার নিলাম, পাস্ট ফর্ম থাকার কারণে ডিড নিলাম, ইউ পরিবর্তন হয়ে কী হলো? আই। তারপরে এটা মূল ফর্ম নিতে হবে, নিয়মে বলছে বা রুলে আছে, তাহলে কপি, তারপরে ফর্ম লিখে প্রশ্নবোধক আমরা চিহ্ন ব্যবহার করব। এবং দ্বিতীয় নম্বর দেখার চেষ্টা করি, দ্য ডক্টর হ্যাড ফরবিডেন হিম টু স্মোক। তাহলে চিকিৎসক তাকে কী করছে? নিষেধ করছিল ধূমপান না করতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 100%-এর মধ্যে 90% যে স্ট্রাকচার, অর্থাৎ WH কোশ্চেন এই গঠনে কিন্তু করা হয়, যে প্রথমে WH ওয়ার্ড, তারপরে কি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটার 100%-এর মধ্যে 90% ব্যবহার হয়, আর 10% হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমের মধ্যে এটা আমরা একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। যেমন প্রথমে যদি কোনো ব্যক্তি পাওয়া যায়, যেমন দ্য ডক্টর, এখানে বোঝাচ্ছে ব্যক্তি। তাহলে এই ব্যক্তির পরিবর্তে আমরা যদি এটার অ্যান্সার করি, তাহলে এটার পরিবর্তে আমরা হু নিতে পারি। আমি বলেছিলাম যে ব্যক্তি বুঝাইলে হু, এই হুর পরে যা আছে সম্পূর্ণ আমাদের লিখতে হবে, আর এই স্ট্রাকচার ফলো না করলেও চলবে। কোন ক্ষেত্রে? যখন কোনো বাক্য বা কোনো সেন্টেন্স বা কোনো প্রশ্নের শুরুতে যদি আমরা ব্যক্তি পাই আর ওটাকে যদি WH কোশ্চেন তৈরি করতে বলে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা হু নেব, তারপরে আর কোনো নিয়ম মানার প্রয়োজন নেই, তারপরে যা আছে সেটা। তাহলে হু অ্যাট ফরবিডেন যেটা আছে সেটা লিখি, শেষে আমরা কী দেবো? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা সেই নম্বর দেখার চেষ্টা করি, যে আই শ্যাল গেট ম্যারিড দিস মান্থ, অর্থাৎ এই মাসে আমি কি বিবাহ করতেছি। তাহলে এই বাক্যের মধ্যে এই দিস মান্থ একটা কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? একটা আমরা লিখতে পারি সময় বোঝাচ্ছে।
আবার পরের সেন্টেন্সে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানেও কিন্তু একটা সময় পাওয়া যাচ্ছে 2006 সালে যে ইতালি বিশ্বকাপ কী করছিল, জয়লাভ করেছিল বা জয় করেছিল 2006 সালে। তাহলে এটাও একটা সময় বোঝাচ্ছে, এটাও একটা কি সময় বোঝাচ্ছে। আর আমি বলছিলাম সময় বুঝালে আমাদের কি নিতে হবে, সময় বুঝালে আমাদের হোয়েন নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে প্রথমে আমরা কি নেব, হোয়েন নেব। তাহলে আমরা WS সূত্র অনুযায়ী প্রথমে WS ওয়ার্ড নিলাম, তারপরে সাহায্যকারী ভার্ব আমাদের নিতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি শ্যাল, তো মনে করলাম যে আমরা এখানে শ্যাল নিলাম। তারপরে আমাদের কি সাবজেক্ট নিতে হবে, তাহলে সাবজেক্ট আই এখানে এসে কি হবে, ইউ নিতে হবে। তাহলে এখানে আমরা সাহায্যকারী ভার্ব এখানে কিন্তু শ্যাল ধরে রাখছিলাম, তো মনে রাখতে হবে ইউ এর সামনে শ্যাল হয় না, তখন শ্যালটাকে পরিবর্তন করে আমাদের উইল ব্যবহার করতে হবে, যে হোয়েন উইল ইউ, তারপরে ভার্ব নেব মেইন ভার্ব যে গেট, তারপরে কি লিখবো মেরিট, MERRIED, মেরিট লিখে প্রশ্নবোধক আমরা চিহ্ন দেব। তাহলে এই জায়গায় অনেক শিক্ষার্থী ভুল করতে পারে যে এটা আমরা সময় পেয়েছি, যে এই মাসের মধ্যে সময় পেলে আমাদের নিয়ম অনুযায়ী WS ওয়ার্ড আমরা হোয়েন নিলাম, ঠিক আছে। তারপরে অক্সিলারি ভার্ব এখানে শ্যাল, আমরা মনে করলাম যে এখানে আমাদের শ্যাল আমরা বসাইছি। তারপরে সাবজেক্ট নেব আই, পরিবর্তনে কি হবে, ইউ হবে। তাহলে ইউ এর সামনে কিন্তু শ্যাল হয় না, তাহলে এই শ্যালটাকে তখন পরিবর্তন করে নিতে হবে কি উইল। তারপরে মূল ভার্ব নেওয়া লাগবে হি গেট, তারপরে ম্যারিড লিখবো, তারপর লিখে শেষে কি কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক আমাদের চিহ্ন দিতে হবে, কিন্তু দিস মান্থ আর লেখা যাবে না। অনুরূপভাবে এটা যদি উত্তর করি তাহলে আমাদের প্রথমে এখানে আমরা সময় পেয়েছি, তাহলে আমরা এখানে প্রথমে আমরা হোয়েন নেব। আচ্ছা, আমরা হোয়েন নিলাম, নেওয়ার পর এখন আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। এটা কি ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটার অক্সিলারি ভার্ব আমরা নেব কি ডিড, তাহলে হোয়েন ডিড। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে সাবজেক্ট নিতে হবে, তাহলে সাবজেক্ট নেব ইতালি, তাহলে আমরা ইতালি লিখি ITALY, ইতালি লিখলাম। লেখার পর তারপরে মূল ভার্ব নিতে হবে, তাহলে ওন WON, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইন, WIN, উইন, এটা লিখতে হবে। তারপরে আমরা কি লিখব, দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল, অর্থাৎ পরবর্তী এলিমেন্টটা আমরা লিখে দেবো দ্য ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, CUP কাপ, তারপরে FOOT, BAW, ফুটবল লিখে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব অথবা কোশ্চেন মার্ক ব্যবহার করব। তখন কিন্তু ইন 2006 এটা লেখা যাবে না, কারণ এটার পরিবর্তে তো আমরা শুরুতে ওয়েন ব্যবহার করছি। তো এটাই একটা ক্লাস ছিল, তো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।